জানুয়ারি মাসের 24 তারিখ 2024 পাঞ্জাবের রোপার জেলা। এই রোপার জেলাতে একটা জায়গায় একটা গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দূর থেকে কিছু মানুষ সেই গাড়িটাকে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে যায় এবং কাছে যাওয়ার পর তারা বুঝতে পারে যে ওই গাড়ির মধ্যে একটা কেউ আছে। আরও কাছে যখন তারা যায় তখন বুঝতে পারে যে একটা ইয়ং ছেলে অচৈতন্য অবস্থায় ওখানে পড়ে আছে। এবার সেই যে জনগণ যারা ওই গাড়ির কাছে গেছিল তাদের মধ্যে একজন উৎসুক হয়ে ওই গাড়িটা সবে খুলতে যাচ্ছে, তখন আরেকজন তার হাতটা ধরে, বলে যে না, ওই গাড়ির মধ্যে কে কোনভাবে কিসের জন্য আছে আমরা জানি না, সোজা পুলিশকে ফোন করাই এখানে বেটার অপশান আছে। তো তারা পুলিশকে ফোন করে এবং পুলিশকে ফোন করার 15 মিনিটের মধ্যে রোপার পুলিশ ওইখানে পৌঁছে যায় এবং ওইখানে পৌঁছে তারা যখন গাড়ির কাছে যায় তারা ওই যে ইয়ং ছেলে আছে যে ওই গাড়ির মধ্যে পড়ে আছে দেখেই বুঝতে পারে যে ওই ইয়ং ছেলের প্রাণ তার শরীরে আর নেই। এবার গাড়িটা খুলে তার বডিটা সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। এবার গাড়ির নাম্বার দেখে ওই গাড়িটা কার সেটা খুঁজে পার করে সেটা পাঞ্জাবেরই একজন ছিল এবং সেই একজন হচ্ছে সেইজন যে ওই গাড়িতে পড়েছিল। তার বয়স খুব একটা বেশি না, 22 কি 23 হবে। তার ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনাদের ছেলে কোথায় গেছিল। তারা বলে যে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে তাদের ছেলে ফিরছিল। তখন সে গাড়িটা স্টার্ট করবে তার আগেই তাদের ছেলে কিন্তু ফোন করে তার ফ্যামিলিকে জানিয়ে দেয় যে আমি বাড়ি ফিরছি। কিন্তু রাস্তার মাঝে তার সাথে কি এমন হলো যে তার বডিটা ওই অবস্থায় পাওয়া গেছে। এবার ময়নাতদন্তের রিপোর্ট আসে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় তাকে গলায় কিছু একটা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এই ক্ষেত্রে কোনো পূর্ব শত্রুতা কি আছে? ফ্যামিলি বলে যে না, আমাদের ছেলে একদম নর্মাল ছেলে, তার কোনো গ্যাংয়ের সাথেও যোগাযোগ নেই, সে নেশাভানও করতো না, তো তার তেমন কোনো শত্রুও নেই। তো সেই ক্ষেত্রে তাকে কে মেরেছে এই ব্যাপারে আমরা খুব একটা কিছু বলতে পারবো না। এবার এইটা ঘটেছে জানুয়ারির 24 তারিখ। এবার চলে আসে এপ্রিল মাসের 6 তারিখ। জানুয়ারি 24 শীতকাল ছিল আর এপ্রিলের 6 তারিখ সেই দিন বেশ বর্ষা পড়ছিল। পুলিশের কাছে একটা খবর যায় যে রাস্তার পাশে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে এবং সেই ট্রাক্টরটা কার তার ইঞ্জিনটাও কিন্তু স্টার্ট আছে, সেটা জানা যাচ্ছে না। এবার পুলিশ এসে সেই ট্রাক্টরটাকে বন্ধ করার পর আশেপাশে যখন খোঁজ করে তখন পুলিশ সেই ট্রাক্টর চালকের একটা বডি পায়। সেই বডিটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং ময়নাতদন্তের রিপোর্টে আসে যে এই ব্যক্তিকে মারা হয়েছে গলায় একটা ফাঁস লাগিয়ে, এবং সেটা কিসের ফাঁস? একটা কাপড়ের ফাঁস লাগিয়ে তাকে মারা হয়েছে। এবার তার ফ্যামিলির কাছেও পুলিশ যায়, পুলিশকে জিজ্ঞাসাবাদ করে যে এর কি কোনো পুরনো শত্রুতা আছে, এ কি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, নেশাভান করতো কিনা। তো সেই ক্ষেত্রেও পুলিশ কিন্তু কোনোভাবে কোনো ক্লুই এই ব্যাপারে পায়নি। এরপর আরও বেশ কিছু সময় কেটে যায়। আজ থেকে ঠিক 15 দিন আগে রোপার জেলায় একটা টোল প্লাজা আছে এবং সেই টোল প্লাজার কাছে একটা চায়ের দোকান ছিল। সেখানে চা, স্যান্ডউইচ এরকম জিনিস সব বিক্রি হতো। এবার সেই দোকানদার 24x7 তার দোকানটা ওপেন রাখতো। আমরা সবাই জানি যে টোল প্লাজাতে কীরকম ভিড় হয়। এবার সেখান থেকে ড্রাইভাররা এসে খাবে আবার চলে যাবে, তাতে ভালোই ইনকাম আছে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু দোকানটা অল টাইম ওপেন রাখতো। এবার সেই যে চা দোকানের মালিক আছে সেই মালিকের ডেড বডি তার চায়ের দোকানের পিছনেই পাওয়া যায়। পুলিশ এসে তদন্ত করে, সমস্ত কিছু দেখে যে তাকেও মারা হয়েছে গলায় কাপড়ের কিছু একটা ফাঁস লাগিয়ে। তার আশেপাশে কোনো এভিডেন্স যে তাকে মেরেছে সে কোনোভাবে ছেড়ে রেখে যায়নি। তার ফোনটা এই ক্ষেত্রে কিন্তু গায়েব। তো এইবার পুলিশ ফ্যামিলির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তির কোনো কি পূর্ব শত্রুতা আছে, কোনো গ্যাংয়ের কি মেম্বার, আগে কি জেলে গেছে না গেছে, বা কোনো নেশাভান বা অন্য কিছু কি করে। তো ফ্যামিলির তরফ থেকে বলে যে না, এই ব্যক্তির না ছিল শত্রুতা না অন্য কিছু ছিল। এবার পুলিশ ভাবতে থাকে নিশ্চয়ই কোনো না কোনো এক লরি ড্রাইভার বা পাসারবাই যারা এই রাস্তা থেকে গেছে তাদের মধ্যে কেউ একজন হয়তো এই চায়ের দোকানে অনেক রাত্রেবেলা চা বা অন্য কিছু খেতে এসেছিল, সেখানে একা পেয়ে হয়তো লুট করার জন্য একে মেরেছে। এই জিনিসটা যখন পুলিশ ভাবছে
তখন দেখে যে ওই দোকান থেকে কোনো কিন্তু টাকা পয়সা চুরি যায়নি। তাহলে পুলিশের এই থিওরিটা কতটা ঠিক তা নিয়ে পুলিশও খুব একটা শিওর ছিল না। এরপর পুলিশ এই দিকটা নোটিশ করে যে এই ব্যক্তির ফোনটা গায়েব, এবার তার ফোনটা গেল কোথায়? নিশ্চয়ই যে একে মেরেছে সেই এই ফোনটা নিয়ে চলে গেছে। এবার পুলিশের এই ধারণাতে পুলিশ ওই ফোনটা ট্র্যাকে লাগিয়ে দেয়। প্রথম তো ওই ফোনটা একদম সুইচ অফ ছিল, কিন্তু তারপর হঠাৎই সেই ফোনটা ওপেন হয়। কিন্তু সেই ফোনটা যে ওপেন হয়েছে সেই ফোনের সিমটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবার পুলিশ ওই ফোনটাকে ট্র্যাক করে সোজা সেই ব্যক্তির কাছে চলে যায় যে ব্যক্তির হাতে এই ফোনটা আছে। এবার পুলিশ ভাবছে যে ক্রিমিনাল আমি পেয়ে গেছি। এবার এই ক্রিমিনাল পেয়ে গেছি এই জিনিসটা যখন সেই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়, পুলিশের ভুলটা ভাঙে। তখন সেই ব্যক্তি বলে যে এই ফোনটা তো আমি খানিকক্ষণ আগে একটা লোকের কাছ থেকে কিনেছি। তখন বলে যে তুমি একটা পুরনো ফোন কেন কিনেছো? তখন সেই ব্যক্তি বলে যে আমি যার কাছ থেকে এই ফোনটা কিনেছি সে একদম সস্তা দামে আমাকে এই ফোনটা দিয়েছে, তো আমি ভাবলাম যে তার হয়তো দরকার নেই বা তার টাকার দরকার আছে, তো সেই কারণে আমি ফোনটা নিয়ে নিলাম। এবার পুলিশ বলে যে সেই ব্যক্তি কেমন দেখতে, কোথায় বাড়ি, তুমি কি কিছু চেনো? বলে যে না, আমি জাস্ট রাস্তার পাশে দেখেছি, তখনই আমার সাথে কনভারসেশন হয়, তারপর আমি ফোনটা কিনে নিয়ে তাকে টাকা দিয়ে আমি চলে আসি। পুলিশ বলে তাকে তুমি ভালো করে দেখেছিলে? তখন সে একটু ভাবে, বলে যে হ্যাঁ, আমি তাকে ভালো করে দেখেছি। তুমি তার ছবি বানাতে পারবে? বলে যে হ্যাঁ, আমি মনে করে বলতে পারি যে সে কেমন দেখতে, কি আছে, কিন্তু স্যার একটা ব্যাপার আছে, ওই ব্যক্তি পুরুষ মানুষ, তার গলার আওয়াজটাও পুরুষ মানুষের মতন, কিন্তু তার আচার ব্যবহারটা কিন্তু একদম একটা নারীর মতন। সে মাথায় একটা ঘোমটা মতনও দেওয়া ছিল, সে প্রচুর মেকআপও করেছিল, তাকে দেখে না কেমন একটা অদ্ভুত লাগছিল। এবার পুলিশের কাছে এই যে থিওরিটা এসেছে সেটা পুলিশের ভীষণই কাজে আসতে চলেছিল, সেটা পুলিশ নিজেও জানে না। এইবার একটা স্কেচ আর্টিস্টকে ডাকা হয়। সেই স্কেচ আর্টিস্টের মাধ্যমে এই ব্যক্তি একটা হুলিয়া বলে, সেই হুলিয়াটা বা ছবিটা দেখে বলে যে হ্যাঁ, এই ব্যক্তির কাছ থেকেই আমি ফোনটা কিনেছি। এবার পুলিশ ওই ব্যক্তিকে খোঁজা স্টার্ট করে দেয়। সারা পাঞ্জাব এবং অল ওভার ইন্ডিয়াতে ওই ছবিটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। এবং কয়েকদিন পর পুলিশের খবরের কাছ থেকে একটা খবর আসে যে পাঞ্জাবেরই একটা এরিয়াতে এই লোকটাকে দেখা গেছে রাত্রেবেলা, তাও আবার একটা শাড়ি পরে। পুলিশ সেখানে পৌঁছায় এবং তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। এবার থানায় নিয়ে এসে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে তখন পুলিশ মনে মনে ভাবছে যে ওই যে চাওয়ালা আছে সেই চাওয়ালার মার্ডার কেসটা আমরা সলভ করে দিয়েছি। এবার পুলিশের একটা ব্যাপার থাকে, পুলিশ যখন কোনো তদন্ত করে তখন প্রত্যেকটা ক্রিমিনালকে একটা জিনিস বলে, আচ্ছা তুই আগে আর কটা ক্রাইম করেছিস? পুলিশের একটা থিওরি আছে যে পুলিশ সবসময় ভাবে যে ক্রাইমে এই ক্রিমিনাল ধরা পড়েছে আর এটা অ্যাকচুয়ালি প্রথম ক্রাইম হয় না, তার আগেও সে ক্রাইম করেছে। এবার যদি পুলিশ সেই পিছনের ক্রাইমগুলোকে বার করে আনতে পারে তাহলে কোর্টে এর যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা প্রমাণ করতে অনেক সুবিধা হবে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই জিজ্ঞাসাবাদ শুরুর খানিকক্ষণের মধ্যেই পুলিশ এমন সব ডিটেলস পায়, পাঞ্জাব পুলিশ বুঝতে পারে যে তাদের সামনে নর্মাল কোনো কিলার বসে নেই, তাদের সামনে পাঞ্জাবের লেটেস্ট সিরিয়াল কিলার বসে আছে। এবং যে সিরিয়াল কিলার কাউকে মারার পর তাকে উল্টাতো, তার জামাটা খুলতো এবং তার পিঠের উপর খোদাই করে লিখত ধোঁকাবাজ, তারপর তাকে আবার জামাটা পরিয়ে দিত, তাকে আবার সোজা করতো, তারপর তার পা ধরে ক্ষমা চাইতো এবং বলতো যে আমি এটা করতে চাইনি, আমার এটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে বাধ্য করেছো। তাহলে এই সিরিয়াল কিলার কে? এই সিরিয়াল কিলারের নাম হচ্ছে রাম স্বরূপ, বয়স হচ্ছে 33, এর বাড়ি হচ্ছে এই রোপার জেলাতেই, যেটা ভারতের পাঞ্জাবে অবস্থিত। এই রামস্বরূপ কে? এই রামস্বরূপের যে ছোটবেলা ছিল সেটা একদম নর্মাল ছিল। তার যে ছোটবেলা, সেই ছোটবেলাতে তার কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, তার কোনো ট্রমা নেই, তার মা বাবার কোনো ডিভোর্স নেই, কোনো কিছুই নেই। আর 5টা বাচ্চার মতন একটা শান্ত সুন্দর নর্মাল একটা চাইল্ডহুড ছিল। সে
ক্লাস 10 পর্যন্ত পড়াশুনো করেছে। ক্লাস 10-এ সে একবার ফেলও করে, কিন্তু আবার এক্সাম দেওয়ার পর সে পাস হয়ে যায়। যেহেতু সে পড়াশুনোয় খুব একটা ভালো ছিল না, তার উচ্চ যে ডিগ্রি হবে তারও কোনো আশা নেই। এইদিকে পাঞ্জাবের ছেলেপুলেরা 10 আর 12 পাস হওয়ার পরেই তাদের মধ্যে বিদেশ যাওয়ার ভূত চেপে পড়ে। তো এই রামস্বরূপের মাথায়ও কিন্তু সেই বিদেশ যাওয়ার ভূতটা চেপে পড়েছিল। তো তার মা বাবা কিছু টাকা ফাঁকা জোগাড় করে তাকে দুবাইতে পাঠিয়ে দেয়। সে দুবাইতে কাজ করছে, ভালো ইনকাম করছে, এবং সেই ইনকামটা সে তার ফ্যামিলির জন্যও কিন্তু পাঠাচ্ছে। কিন্তু এইখানে একটা মারাত্মক প্রবলেম শুরু হয়। সেটা হচ্ছে রামস্বরূপ দুবাইতে থাকাকালীন এমন একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে যায় যারা অ্যাকচুয়ালি সমকামী। সেই সমকামী গ্রুপের সাথে যুক্ত হয়ে তার মন, শরীর সমস্ত কিছুই যেন একটা সমকামী ভাব নিয়ে আসে। এরপর কয়েক বছর সে দুবাইতে কাজ করার পর সেখান থেকে সে ফেরত চলে আসে, এবং সেখান থেকে ফেরত আসার পর সে যখন বাড়িতে থাকছে, বাড়িতে সে নর্মাল, তার কোনো প্রবলেম নেই। কিন্তু তার মা বাবা তার একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে সে ঘরে দরজা বন্ধ করে সে নিজে মেকআপ করতো। সে মেকআপ করতে ভালোবাসতো। কখনো মায়ের শাড়ি, কখনো বোনের শাড়ি সে কিন্তু পরতো। এবার তার মায়ের একটা জিনিস খুব মনে পড়ে যায়। সে তার ছেলেকে ছোটোবেলাতেও কিন্তু দেখেছিল যে তার মেকআপ, তার কাজল, তার সিঁদুর, এই জিনিসগুলো কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করত। সেই সময় তার মা তাকে সামান্য বকা দিয়ে ছেড়ে দেয়। তার মা সেই সময় এই জিনিসগুলোকে নোটিশটা ঠিকঠাক করে করেনি, বা সেই সময় হয়তো বুঝতে পারেনি যে ছেলে অ্যাকচুয়ালি কী চাইছে, ছেলের মনের মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তারা হয়তো অত পড়াশুনো জানতো না। কিন্তু বড় বয়সে তার মা এবং বাবা এই জিনিসটা যখন আবার লক্ষ্য করে, তখন তারা বুঝতে পারে যে এইবার তো কোনো একটা বিপদ হতে চলেছে। তো তখনই রামস্বরূপের বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং বিয়ে দেওয়ার 1 বছরের মাথায় এই রামস্বরূপের একটা সন্তান হয়, তাও আবার কন্যা সন্তান। এবং এরপরে রামস্বরূপ কিন্তু আবার বিদেশ চলে যায়। এবার সে আর দুবাই যায়নি, এবার সে গেছে কাতার। এবং কাতারে গেলে মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায়, তার কারণ টাকার যে ভ্যালুটা আছে ওই দেশের, সেটা ভারতের থেকে, বাংলাদেশের থেকে অনেক বেশি। এই কারণে তার মা বাবা বাড়ি বানানোর জন্য যে লোনটা আশেপাশের মানুষের কাছ থেকে নিয়েছিল, সেটা খুব সহজেই তারা মিটিয়ে দিতে পারে। তারা বেশ হ্যাপি যে ছেলে বাইরে গিয়ে কাজ করছে। বেশ কয়েক বছর কাজ করে, বেশ কয়েক বছর অনেক টাকাও কামায়। তারপর সে আবার ভারতের পাঞ্জাবে ফিরে আসে। এবার পাঞ্জাবে ফিরে সে ছোটোখাটো কাজ করতে থাকে। আরও কয়েক বছর কেটে যায়, এবং এই আরও কয়েক বছরে তার জীবনে আরও একটা কন্যা সন্তান এবং আরও একটা পুত্র সন্তান চলে আসে। তার মানে এই রামস্বরূপের 3টে সন্তান অলরেডি হয়ে গেছে। কিন্তু এরপর থেকেই রামস্বরূপের জীবনের যে চেঞ্জগুলো, সেটা তার মা বাবা শুধু জানতো, সেটা যেন প্রকাশ্যে আসতে থাকে। তার ওয়াইফ একদিন তার শ্বশুর শাশুড়িকে বলে যে আপনাদের ছেলে জানেন কি, আমার যে মেকআপ আছে সেই মেকআপগুলো নিয়ে নিজের মুখে লাগায়, নিজে মেয়েদের মতন সাজে, এইটা কিন্তু আমার একেবারেই পছন্দ হচ্ছে না। তার মা বাবা রামস্বরূপকে বোঝায় যে তুমি এইগুলো কেন করছো, কেন মেয়েদের মতন হারকাত করছো, তুমি কাজবাজ করো, তুমি কাতার থেকে এসে এখানে বসে গেছো, তুমি আবার দরকার হলে বিদেশ যাও। এই সমস্ত কিছু সে সহ্য করতে পারছিল না। তো এর মাঝেই রামস্বরূপ আবার নেশাভান করতে শুরু করে। সে নেশা করে তার বউয়ের সাথে রাত দিন ঝগড়া করতো, তার মা বাবার সাথে ঝগড়া করতো, প্রতিবেশীদের সাথে ঝগড়া করতো, রাস্তায় কোনো নর্মাল মানুষ যাচ্ছে তাদের সাথেও ঝগড়া করতো। এবং এই জিনিসটাতে রামস্বরূপের মা বাবা রীতিমতন জর্জরিত হয়ে যায়। তার ওয়াইফ তার সন্তানদেরকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে। সে আর কোনোদিনও ফিরে আসবে না। এবং তার পিছনে সে একটা কারণ দেখায়, সেটা হচ্ছে রামস্বরূপ এক তো অত্যাচার করে, সেটা নয় সে মেনেই নিচ্ছে, কিন্তু রামস্বরূপ সমকামী, এই দোষটা সে কিন্তু তার স্বামীর উপর চাপিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এবার মা বাবা কি করবে? তারা তাকে রাখে, রামস্বরূপকে দেখাশোনা করে, রামস্বরূপকে বোঝায়, কিন্তু রামস্বরূপ কোনোভাবেই পরিবর্তন হচ্ছিল না। এরপর তার মা বাবা ভাবে যে এই যে সম্পত্তি আছে, যা যা আছে, সমস্ত কিছু থেকে এই রামস্বরূপকে আমরা বেদখল করে দেবো। কিন্তু অনেক পরে রামস্বরূপের বাবা ভাবে যে না,
সন্তান তো ভুল করেছে, শিখিয়ে পড়িয়ে আবার বুঝিয়ে নেব। কিন্তু এরপরেও কোনো মতেই রামস্বরূপ চেঞ্জ হচ্ছিল না, তার নেশা বাড়ছিল, সে ছোটোখাটো ক্রাইমও করা শুরু করেছিল। তো ইন দ্য লাস্ট তার বাবা এবং মা ডিসাইড করে রামস্বরূপকে তারা সমস্ত প্রপার্টি থেকে বেদখল করবে, তার সাথে সাথে এই বাড়ি থেকেও বের করে দেবে। 2022 সালের মার্চ মাস নাগাদ এই রামস্বরূপকে তার নিজের বাড়ি থেকেই তার নিজের মা বাবা তাড়িয়ে দেয়। তার ওয়াইফ বাচ্চা তারা অনেক আগেই চলে গেছে। এইদিকে তার মা বাবাও তাকে তাড়িয়ে দিয়েছে। সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোথাও থাকার জায়গা পেলে সেখানে থাকে, আদারওয়াইজ সে রেল স্টেশন, বাস স্টেশন এইসব জায়গায় ঘুমায়। একটা ভবঘুরে টাইপের হয়ে গেছে। কয়েকদিন তার কাছে তো কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা দিয়ে সে তার পেট চালাচ্ছিল, কিন্তু সেই টাকা পয়সাও তো আস্তে আস্তে ফুরোতে থাকছে। এইবার সে কী করবে? এবার সে ভাবে যে না, আমাকে কিছু করে না কিছু ইনকাম করতে হবে, কিন্তু সে কাজ করতে চাইছিল না। এবার তার মাথায় আসে যে আমি নারী সেজে যৌনকর্মী হব। সে নারী বেশে সাজায়, সেজে নানান টোল প্লাজা, রাস্তা, মার্কেটে সে রাত্রেবেলা গিয়ে দাঁড়িয়ে সে যৌনকর্মী হিসেবে কাজ করতে থাকে। 2022 সালের মাস থেকেই শুরু করে দিয়েছিল। 6 মাস সে বিন্দাস এই করে কাজ করে। সে খুব একটা বেশি কামাচ্ছিল না, কিন্তু সে যে নেশাটা করবে সেই নেশার জন্য প্রাপ্য টাকাটা কিন্তু সে জোগাড় করে ফেলছিল। কিন্তু তার এতে মন ভরছিল না, তার মনে হচ্ছিল তার আরও একটু টাকা লাগবে। এইবার তার সাথে একটা ঘটনা ঘটে যায়। এই কাজ সে যখন 6 মাস করছে, হঠাৎই একদিন এক লরি ড্রাইভার তাকে দেখে দাঁড়ায়, তার কত দাম আছে সেটা জিজ্ঞাসা করে। তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। এরপর টাকা লেনদেনের সময় সেই লরি ড্রাইভার বলে যে তোকে আমি 500 টাকা দেব না, তোকে আমি 300 টাকা দেব, তুই যদি 300 টাকা নিবি তো নে, না হলে এখান থেকে চল। তার সাথে মারপিট করতে থাকে সেই লরি ড্রাইভার। এবার রামস্বরূপ সে আর সহ্য করতে পারেনি এবং সে একটা সময়ে হঠাৎই তার গলায় একটা রুমাল সবসময় বাঁধা থাকতো, সেই রুমালটা সে খোলে, সেই লরি ড্রাইভারের গলাটা সে সেই রুমালটা দিয়ে পেঁচিয়ে ধরে অ্যান্ড ততক্ষণ থামে না যতক্ষণ সেই লরি ড্রাইভারের নিঃশ্বাসটা থামে। তাকে মেরে ফেলার পর সে তার জামাটা খুলে তাকে উল্টায়, তার পিঠে সে লেখে ধোঁকাবাজ। তারপর তাকে আবার সোজা করে, তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে বলে যে আমি দুঃখিত, আমি এটা করতে চাইনি, তুমি এরকম না করলে আমি এটা করতাম না। এরপর এই জিনিসটা করে রামস্বরূপ সে আবার সেই লরি থেকে নেমে যায়। এটাই তার প্রথম হত্যা ছিল এবং এরপর থেকে সে একটা জিনিস ডিসাইড করে নেয়, আমি যার সাথে সাথে এই টাকার বিনিময়ে নিজের শরীরটা বেচবো, এদের মধ্যে যারা আমাকে টাকা দিয়ে দেবে তাদেরকে তো আমি কিচ্ছু বলবো না, কিন্তু যারা আমাকে টাকা দেবে না তাদেরকে আমি শেষ করব ঠিক এইভাবে। তো এইভাবে এপ্রিলের 6 তারিখ, জানুয়ারির 24 তারিখ, এরকম আরও একাধিক, এক্স্যাক্টলি বলতে গেলে 18 মাসে সে 12 জন পুরুষ মানুষকে হত্যা করেছে। এবং পুলিশের থিওরিতে আরও একটা ব্যাপার আছে যে তারা যদি কোনো সিরিয়াল কিলারকে পায় তো সেই সিরিয়াল কিলার যে কটা খুনের কথা স্বীকার করছে তার অ্যাকচুয়াল নাম্বারটা অনেক বেশি হয়। পুলিশ এই ক্ষেত্রে যখন রামস্বরূপকে জিজ্ঞাসাবাদ করছে তখন পুলিশ এটুকু কনফিউজ যে সে অ্যাকচুয়ালি এই 12 জনকে মেরেছে না 12 জনের বেশি। সে এমন কিছু নেশা করছিল যে পুলিশ থানাতে নিয়ে আসার পরেও তার নেশার ঘোর খুব একটা কাটছিল না। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাকে আপাতত জেল কাস্টাডিতে রাখা হয়েছে এবং তার কাছ থেকে পুলিশ যদি এক্সট্রা কোনো কিলিংয়ের ইনফরমেশান বার করতে পারে সেটা আমি কমিউনিটি ট্যাবে শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের একটা লেটেস্ট সিরিয়াল কিলারের ঘটনা। দেখুন, লাস্ট 1 থেকে 1.5 মাসে গুজরাটে 2টো সিরিয়াল কিলার ধরা পড়েছে, আবার গুজরাটের পাশেই পাঞ্জাব, সেখানেও এই একটা সিরিয়াল কিলার ধরা পড়ল। এখন ভারতে সিরিয়াল কিলার ধরার যজ্ঞ শুরু করেছে পুলিশ। তো
তো এনিওয়ে, কংগ্রাচুলেশন টু পাঞ্জাব পুলিশ। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং সিরিয়াল কিলারের ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ রোমাঞ্চকর ঘটনা যদি আপনারা শুনতে চান ইন স্টোরি ফরম্যাট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।